ভারতে কংগ্রেস নেতা রাহুল প্রিয়াঙ্কা গ্রেফতার। ভারতের সঙ্গে যুদ্ধে অস্তিত্ব সংকটে পড়লে পৃথিবীর অর্ধেক নিয়ে ধ্বংস হবে পাকিস্তান, বললেন পাক সেনা প্রধান। ইউক্রেনের অংশগ্রহণ ছাড়া কোনো শান্তি চুক্তি গ্রহণযোগ্য হবে না, জানালো ইউরোপের 6 দেশ ও ইউরোপীয় কমিশন। আমেরিকায় যেতে চাইলে জাম্বিয়া ও মালাউইয়ের নাগরিকদের দিতে হবে $15,000 জামানত। ওয়াশিংটন থেকে গৃহহীনদের উচ্ছেদের ঘোষণা ট্রাম্পের। ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিবে অস্ট্রেলিয়া। গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরা 5 সাংবাদিক সহ 61 জনের মৃত্যু। 22,000-এর বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরব। 6.1 মাত্রার ভূমিকম্পে কাঁপল তুরস্ক। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সব শেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। নির্বাচনে জালিয়াতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আটক করে পরে ছেড়ে দিয়েছে ভারতীয় পুলিশ। নরেন্দ্র মোদীর দল বিজেপির সঙ্গে নির্বাচন কমিশন যোগ সাজশ করে ভোটে জালিয়াতি করেছে এমন অভিযোগে সোমবার ওই বিক্ষোভ মিছিলের আয়োজন করে বিরোধী জোট ইন্ডিয়া ব্লক। এ সময় তারা ভোট চোর বলে স্লোগান দেয়। আটক হওয়ার সময় সাংবাদিকদের উদ্দেশ্যে রাহুল বলেন, এটি রাজনৈতিক নয়, মানুষের ভোটের অধিকারের লড়াই। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির বলেছেন, তারা পারমাণবিক শক্তিধর দেশ। ভারতের সঙ্গে যুদ্ধে পাকিস্তান অস্তিত্ব সংকটে পড়লে তারা পৃথিবীর অর্ধেককে সঙ্গে নিয়ে ধ্বংস হবে। পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন ব্যবসায়ী ও টেম্পার সম্মানসূচক কনসাল আদনান আসাদের আয়োজিত নৈশভোজে তিনি এসব কথা বলেন। এ ব্যাপারে ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল উপেন্দ্র ত্রিবেদী বলেছেন, শীঘ্রই ভারতের পরবর্তী যুদ্ধ শুরু হতে পারে। মাদ্রাজে এক অনুষ্ঠানে তিনি এমন হুঁশিয়ারি জানান। আমেরিকার রাজধানী ওয়াশিংটন থেকে গৃহহীনদের উচ্ছেদের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় অপরাধীদের জেলে পাঠানোর প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। রোববার নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প লেখেন, গৃহহীনদের অবিলম্বে সরে যেতে হবে। আমরা থাকার জায়গা দিব, কিন্তু রাজধানী থেকে অনেক দূরে। তবে ওয়াশিংটনের মেয়র মুরিয়েল বাউসার বলেছেন, রাজধানীতে অপরাধ বাড়ছে না, গেল 30 বছরের ইতিহাসে সবচেয়ে কম অপরাধ হয়েছে। যুক্তরাষ্ট্রে যেতে হলে জাম্বিয়া ও মালাউইয়ের নাগরিকদেরকে সর্বোচ্চ $15,000 পর্যন্ত জামানত দিতে হবে। আগামী 20 আগস্ট থেকে নতুন এই ভিসা বন্ড নীতি চালু হবে। এ প্রক্রিয়া যুক্তরাষ্ট্রে B1 ব্যবসায়িক ভিসা ও B2 পর্যটন ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, 12 মাস মেয়াদী এ পাইলট প্রকল্পের মাধ্যমে বেশ কিছু দেশের নাগরিকদেরকে নিয়ন্ত্রণ করা হবে। ইউরোপের 6টি দেশের নেতা ও ইউরোপীয় কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইউক্রেনের অংশগ্রহণ ছাড়া কোনো শান্তি চুক্তি গ্রহণযোগ্য হবে না। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক প্রসঙ্গে তারা একথা জানান। শনিবার রাতে ফ্রান্স, ইতালি, জার্মানি, পোল্যান্ড, যুক্তরাজ্য ও ইউরোপীয় কমিশন যৌথ বিবৃতি দিয়ে বলেছে, ইউক্রেনের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় তারা অটল প্রতিশ্রুতিবদ্ধ। ইউরোপীয় এই অবস্থানকে স্বাগত জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধের সমাপ্তি অবশ্যই ন্যায্য হতে হবে। ফিলিস্তিনির গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরা 5 সাংবাদিক সহ 61 জন নিহত হয়েছে। রোববার গাজার স্থানীয় সময় সন্ধ্যায় আল সিফা হাসপাতালের প্রধান ফটকের বাইরে সাংবাদিকদের জন্য স্থাপিত একটি তাঁবুতে ইসরায়েলি হামলায় সাংবাদিকদের মৃত্যু হয়। তারা হলেন আল জাজিরা আরবির পরিচিত সংবাদদাতা আনাস আল শরীফ, সংবাদদাতা মোহাম্মদ কুরেইকে, ক্যামেরা অপারেটর ইব্রাহিম জাহের, মোহাম্মদ নুফাল ও মোয়াইমেন আলিওয়া। অন্যান্যরা নিহত হয়েছেন বিভিন্ন জায়গায় ইসরায়েলি বাহিনীর হামলায়। আগামী জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিবে অস্ট্রেলিয়া। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ আজ ক্যানবেরায় এ কথা জানান। তিনি বলেছেন, যতদিন ইসরায়েল ও ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণা চিরস্থায়ী না হচ্ছে, ততদিন শান্তি স্থায়ী হবে না। এর আগে যুক্তরাজ্য, ফ্রান্স এবং কানাডা ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। তারা সেপ্টেম্বরে জাতিসংঘ সম্মেলনে ঘোষণা দিবে। এদিকে নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স জানিয়েছেন, আগামী জাতিসংঘ সম্মেলনে তারাও ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিনিকে স্বীকৃতি দিলে শান্তি আসবে না, বরং আরও যুদ্ধ শুরু হবে। ইউরোপের কয়েকটি দেশ ও অস্ট্রেলিয়ার ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি হতাশাজনক ও লজ্জাজনক। অপরদিকে জার্মানির সংখ্যাগরিষ্ঠ মানুষ ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে চায়।
ফরসা ইনস্টিটিউট ফর ফরেন পলিসি জার্নাল ইন্টারন্যাশনাল পলিটিক্সের জরিপে জানা গেছে ৫৪% জার্মান নাগরিক ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার পক্ষে। লন্ডনে ইসরায়েল ও ফিলিস্তিনি সমর্থকদের সংঘর্ষ হয়েছে। রোববার ইসরায়েলের পক্ষে বিক্ষোভকারীরা হামাসের কাছে জিম্মিদের মুক্তির দাবি জানায়। এ সময় কয়েকজনকে আটক করে পুলিশ। এর আগের দিন নিষিদ্ধ ঘোষিত প্যালেস্টাইন অ্যাকশনের সমর্থনে এক সমাবেশ থেকে ৫০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করে ব্রিটিশ পুলিশ। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, অতীতে সংগঠনটি হামলা করেছে, আবারও হামলার পরিকল্পনা করছিল। এ কারণে প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়েছে। এদিকে গাজায় দুর্ভিক্ষ ও সংঘাতের বিরুদ্ধে গ্রিসের রাজধানী এথেন্সে বিক্ষোভ হয়েছে। রোববার বিক্ষোভকারীরা গ্রিসে ছুটি কাটাতে যাওয়া ইসরায়েলি সৈন্যদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। তারা সিনটাগমা স্কোয়ারের সংসদ ভবনের সামনে ফিলিস্তিনি পতাকা হাতে স্লোগান দেয়। এ সময় ইসরায়েলি সৈন্যদের খুনি হিসেবে আখ্যা দেন। বিডিএস গ্রিস এই বিক্ষোভের আয়োজন করে। আয়োজকরা জানিয়েছেন, গাজার সমর্থনে সে দেশের ১০৫টি স্থানে একযোগে বিক্ষোভ হয়েছে। সৌদি আরবে ২২,০০০-এর বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। রোববার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গেল ৩১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত অভিযান চালিয়ে ২২,০৭২ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘন করেছে ১৩,৮৩৩ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘন করেছে ৪,৬২৪ জন, আর শ্রম আইন লঙ্ঘন করেছে ৩,৬১৫ জন। ফিলিপাইনের একটি টহল নৌযানকে দক্ষিণ চীন সাগরে ধাওয়া করেছে চীনা নৌবাহিনী। তাড়া করার এক পর্যায়ে দুই জাহাজের সংঘর্ষ হয়েছে। সোমবার ফিলিপাইনের কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের উপকূলরক্ষী বাহিনীর একটি জাহাজের সঙ্গে চীনা জাহাজের সংঘর্ষ হয়েছে। ফিলিপাইনের উপকূলরক্ষীরা তখন ত্রাণ বিতরণ করছিল। এ সময় বিতর্কিত স্কারবোরো শোলের কাছে চীনা কোস্টগার্ডের জাহাজটি ফিলিপিনো কোস্টগার্ডের জাহাজ বিআরপি সুলুয়ানাকে ধাওয়া করে। দক্ষিণ চীন সাগরে চীন ও ফিলিপাইনের মধ্যে প্রায় সংঘর্ষ হয়। ৬.১ মাত্রার ভূমিকম্প আঘাত কেঁপেছে তুরস্ক। রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭:৫৩ দেশটির ইস্তাম্বুলের কাছে বালিকেসি প্রদেশে এই ভূমিকম্পে একজন নিহত হয়েছেন। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকা জানিয়েছেন, কমপক্ষে ১৬টি ভবন ধসে পড়েছে, আহত হয়েছেন ২৯ জন। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসেও দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে ৭.৮ মাত্রার ভূমিকম্প হয়েছিল। তখন তুরস্কে ৫০,০০০-এরও বেশি এবং পার্শ্ববর্তী সিরিয়ায় ৫,০০০ মানুষ মারা যান। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজন। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।